চীন বাদে বিশ্বজুড়ে উচ্চ শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। আহ্বানে সাড়া দেয়ায় ডক্টর ইউনূসের ধন্যবাদ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। অংশ নিচ্ছে 19,28,000। এবার কমেছে প্রায় 1 লাখ শিক্ষার্থী। 7 মাত্রার ভূমিকম্পে রাজধানীর 40% ভবন ধসে পড়ার শঙ্কা। নির্মাণ বিধি না মানায় ঝুঁকিতে বড় শহরগুলো। বিল্ডিং এর যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি নিলাম নিয়ে সংকট। নীতিমালা সংশোধন না হলে রাজস্ব হারানোর শঙ্কা। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক, আমি মেহেরিন আনি। চীন বাদে বাকি সব দেশের আমদানি পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পূরক শুল্ক কার্যকরের একদিন না যেতে এ সিদ্ধান্ত নিলেন তিনি। তবে চীনের ওপর শুল্ক হার 104% থেকে বাড়িয়ে 125% কার্যকরের আদেশ দেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন সম্পূরক শুল্ক কার্যকরের 24 ঘন্টা না যেতেই তা 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প। তবে পাল্টাপাল্টি শুল্ক আরোপে ক্ষিপ্ত হয়ে এই আওতা থেকে বাদ রাখা হলো চীনকে। শুধু তাই নয়, চীনা পণ্যে ওয়াশিংটনের 104% শুল্ক আরোপ কার্যকরের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে বেইজিং 84% শুল্ক বসানোর ঘোষণা দেয় ক্ষিপ্ত ট্রাম্প। তাই চীনা পণ্য আমদানিতে শুল্ক হার 104% থেকে আরও বাড়িয়ে তাৎক্ষণিকভাবে 125% কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এই শুল্ক আরোপকে নিপীড়নমূলক আখ্যা দিল বেইজিং। 美方仍在对中国滥施关税，一味地进行极限施压，对这种霸道霸凌行径，中方坚决反对，绝不接受。 এদিকে বুধবার ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশও চীন এবং কানাডার দেখানো পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। জানায়, পাল্টা পদক্ষেপ হিসেবে 15 এপ্রিল মার্কিন পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করবে তারা। এবার চীন ছাড়া অন্যান্য দেশের উপর 90 দিনের জন্য সম্পূরক শুল্ক স্থগিত করায় ইউরোপ কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার বিষয়। যদিও ট্রাম্প দাবি করছেন তার শুল্ক নীতির ফলে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে, যা তার দেশের জন্য ইতিবাচক। They are dying to make a deal. Please, please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. And then I'll see some rebel Republican, some guy that wants to grandstand, say, I think that Congress should take over negotiations. Let me tell you, you don't negotiate like I negotiate. এদিকে বিশ্বের দুই বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এশিয়া, ইউরোপ ও মার্কিন পুঁজিবাজারেও বেশিরভাগ শেয়ারের দামই নিম্নমুখী। পরিসংখ্যান তথ্য বলছে, ট্রাম্প শুল্ক ঘোষণার পর থেকে এক সপ্তাহে মার্কিন শেয়ার বাজারের বাজার মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার কমেছে। নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন ডলার ও অপরিশোধিত তেলের দামেও। শুল্ক নিয়ে চীন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে ওয়াশিংটন বিজয়ী হতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ হারের যে শুল্ক আরোপ করেছিলেন তা 3 মাসের জন্য স্থগিত করায় ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের ফেসবুক পেজে এক বার্তায় এই ধন্যবাদ জানানো হয়। অনুরোধে ইতিবাচক সাড়া দেয় বাংলাদেশ ট্রাম্পের বাণিজ্য এজেন্ডাকে সমর্থন জানাতে তার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এর আগে গত শনিবার সরকারের উপদেষ্টা, বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পরে সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে তিনি চিঠি পাঠান ট্রাম্পকে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন শুল্ক আরোপের সিদ্ধান্ত 3 মাস স্থগিত রাখার অনুরোধ করা হয় সেখানে।
মার্কিন শুল্ক আরোপে ট্রাম্পের 90 দিনের স্থগিতাদেশের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজার। তবে চীন ও হংকংয়ের শেয়ার বাজারে তেমন পরিবর্তন আসেনি। মার্কিন শেয়ারের সূচকে ঐতিহাসিক মূল্য বৃদ্ধি ঘটেছে। শুল্ক আরোপের কারণে কয়েকদিনের অচলাবস্থার পর S&P 500 9.52% বৃদ্ধি পেয়েছে, যা সূচকের মানে 2008 সালের পর সবচেয়ে বড় উন্নতি। 1957 সালের পর বেঞ্চমার্ক সূচকে এটি তৃতীয় সেরা দিন। এদিকে নাসদাকের সূচকের মান বেড়েছে 12.16%, যা 2001 সালের পরে সবচেয়ে বড় উন্নতি। এছাড়া ডাও জোন্স বেড়েছে 7.87%। এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও চাঙা ভাব দেখা গেছে। এদিকে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রফতানি সুবিধা বাতিল হলো। তবে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার দাবি, গেল 5 বছরে এই সুবিধার কারণে ভারতের বন্দরগুলোয় পণ্য জট তৈরি হয়েছে, এতে বৃদ্ধি পেয়েছে সরবরাহ ব্যয়, তাই বাতিল করা হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা। 2020 সাল থেকে বাংলাদেশকে এই সুবিধা প্রদান করে আসছিল নয়াদিল্লি। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমার মতো তৃতীয় দেশে পণ্য রফতানির সুবিধা পেত বাংলাদেশ। বুধবার দেশটির কেন্দ্রীয় বোর্ড CBIC এক সার্কুলারের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দেয়। গেল মাসের শেষ 4 দিনের চীন সফরে উত্তর পূর্ব ভারতকে স্থলবেষ্টিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ক্রমশ চীনের দিকে ঝুঁকে পড়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্যের জেরেই বাতিল করা হয়েছে এই সুবিধা। This was a facility that was extended to Bangladesh in 2020. The transshipment facility extended to Bangladesh had, over a period of time, resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility, therefore, has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan. আজ থেকে শুরু হচ্ছে SSC ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম কোনো পাবলিক পরীক্ষা। তবে এবার গতবারের চেয়ে প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম অংশগ্রহণ নিচ্ছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় 30,045টি শিক্ষা প্রতিষ্ঠানের 19,28,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে 3,715টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 14,90,142 জন, যেখানে ছাত্র 7,01,538 জন এবং ছাত্রীর সংখ্যা 7,88,604 জন। পরীক্ষা শেষ হবে 13 মে। 15 থেকে 22 মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। এবারের SSC পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসকে কেন্দ্র করে, পূর্ণ মান এবং পূর্ণ সময়ে। 3 ঘন্টা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি থাকবে। এদিকে কিশোরগঞ্জের শিক্ষকের ভুলে প্রবেশপত্র না পেয়ে SSC পরীক্ষায় অংশ নিতে পারছে না 10 শিক্ষার্থী। এ ঘটনায় ভেঙে পড়েছেন শিক্ষার্থী ও তাদের পরিবার। এজন্য ওয়েবসাইটজনিত সমস্যার কথা বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যদিও মাধ্যমিক শিক্ষা অফিসার বলছে ওই স্কুলে পড়তে আসা শিক্ষার্থীরা প্রতারিত হয়েছেন। কিশোরগঞ্জ প্রতিনিধি মশিউর কায়েসের তথ্য ও চিত্রে বিস্তারিত। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে SSC ও সমমানের পরীক্ষা। তবে ব্যস্ততা নেই কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের 10 শিক্ষার্থীর। স্কুলটিতে পরীক্ষা দেওয়ার কথা ছিল এই 10 জনেরই। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতিতে প্রবেশপত্র না পেয়ে আরও 1 বছরের জন্য পিছিয়ে পড়ার দুশ্চিন্তায় তারা। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক। তাদের অভিযোগ, ফরম পূরণের ফি বাবদ প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে 3,500 টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রবেশপত্র পেতে দেরি হওয়ায় কয়েকদিন আগে জানতে চাইলে আশ্বস্ত করেন প্রধান শিক্ষক।
তাতেও মেলেনি পরীক্ষা দেওয়ার মূল্যবান কাগজটি। এখন শিক্ষকরা উল্টো বিভিন্ন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন অভিভাবকরা। স্যারে বলে যে স্টুডেন্টের লাইফ নষ্ট হবে, মানে কি একটা বছর গেলে কাজ হবে, এটা কি ব্যাপারে? 8 তারিখ গেছি স্কুলে অ্যাডমিশনের জন্য, কিন্তু টিচার আমাদেরকে দেয় নাই। পরীক্ষা আগের দিন যদি জানতে পারি আমরা যে আমরা পরীক্ষা দিতে পারবো না, তাহলে কিসের জন্য লেখাপড়া করলাম? 10 বছরের মাধ্যমে একটা পরীক্ষা, সেটা আমরা দিতে পারবো না, কারণ অ্যাডমিট আসে নাই স্যারের জন্য। এদিকে ওয়েবসাইট জনিত সমস্যার কারণে তাদের প্রবেশপত্র আসেনি বলে দাবি কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। ওয়েবসাইট না খোলার কারণে আমি পাচ্ছি না। অধিদপ্তরের একজন লোকের সাথে আমি যোগাযোগ করছি। আমি ওই ছাত্রগুলো ওদের যে অর্থটা হয়েছে, অর্থটা আমি ব্যাক দিব। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে বলছেন জেলা শিক্ষা অফিসার। থেকে পরীক্ষা এই মুহূর্তে এটা কতটুকু সম্ভব এটা আপনারাই বুঝেন। একরকম প্রতারণার শিকার হচ্ছে। টাকা পয়সা নিচ্ছে ঠিকই, কিন্তু ফর্ম ফিল আপ করে নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, সে অনুযায়ী পরে ব্যবস্থা নেব। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি অভিভাবকদের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি যা দ্বিতীয় দফায় নিলামে তোলার আগে জাতীয় রাজস্ব বোর্ডের আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম নিলামে 8টি গাড়ির দর বাজার মূল্যের চেয়ে অনেক কম উঠেছিল। আর এই অবস্থায় নীতিমালা সংশোধন না করে যদি দ্বিতীয় দফায় এই সমস্ত গাড়ি নিলামে তোলা হয়, তবে রাজস্ব হারানোর শঙ্কা দেখছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিলি। প্রথম নিলামে বিগত সরকারের এমপিদের আমদানি করা ল্যান্ড ক্রুজার মডেলের প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য 9,67,00,000 টাকা ধরা হলেও 8টি গাড়ির দাম উঠেছে নামমাত্র। এর মধ্যে গাজীপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান সহ 2 এমপির 9 কোটি টাকা মূল্যের এক একটি গাড়ির দাম উঠেছে মাত্র 1 লাখ টাকা করে, যা কাস্টমস হাউজের নির্ধারিত মূল্যের মাত্র 0.10%। তারকা এমপি তারানা হালিম ও সংরক্ষিত আসনের এমপি জান্নাতারা হেনরির প্রতিটি গাড়ির দাম উঠেছে 5 লাখ টাকা, যা সংরক্ষিত মূল্যের 1%-এরও কম। এছাড়া সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদ ও নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গাড়ি কিনতে ক্রেতারা দর দিয়েছেন 30 লাখ টাকা করে, যা সংরক্ষিত মূল্যের মাত্র 3.10%। 2022 সালে জারি করা এনবিআর-এর সর্বশেষ স্থায়ী আদেশ অনুযায়ী প্রথম নিলামের চেয়ে দ্বিতীয় নিলামে বেশি দর উঠলেই আইন অনুযায়ী পণ্য বিক্রির সুপারিশ করতে বাধ্য নিলাম কমিটি। এক্ষেত্রে প্রথম নিলামে 1 লাখ টাকা দাম উঠলে দ্বিতীয় নিলামে এর চেয়ে কিছু বেশি উঠলেও বিক্রির সুপারিশ করতে হবে। এই অবস্থায় দ্বিতীয় দফায় নিলামে গাড়ির যথাযথ দাম পাওয়া নিয়ে শঙ্কায় চট্টগ্রাম কাস্টমস হাউজ। তাই রাজস্ব হারানোর আশঙ্কায় 24 এমপির গাড়ি দ্বিতীয় দফায় নিলামে তোলার আগে এনবিআর-এর মতামত চেয়ে দেওয়া হয়েছে চিঠি। আমরা একটা এনবিআর ইনস্ট্রাকশন চেয়েছি যে সেকেন্ড নিলামের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ তারা ঠিক করে দিবে কিনা, বা কোনো ন্যূনতম মূল্য তারা ঠিক করে দেবে কিনা, যে এই মূল্যের উপরে গেলেই আমরা বিক্রি করতে পারবো। কারণ 1.5 লাখ টাকায় তো 9 কোটি টাকার গাড়ি বিক্রি করা, রাজস্বের ক্ষেত্রে তো এটা অনেক বেশি গ্যাপ পড়ে যায়। রাজস্ব ক্ষতি ঠেকাতে আইন সংশোধনের পক্ষে হলেও বিক্রয়ের উপযোগী দাম নির্ধারণের পরামর্শ বিডারদের। 2 কোটি টাকার গাড়ি বা 10 কোটি টাকার গাড়ি 1 লক্ষ টাকার বিড করছে, পরেরবার 2 লাখ করলে দিয়ে দেবেন আপনি। বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে প্রথম বিড থেকে বেশি হলে যদি এটা অন্তত 60% না হোক, 20%, 30% কভার না করে, কেন দেবেন এটা? এর আগে গত জানুয়ারিতে আওয়ামী সরকারের সাবেক 24 এমপির 300 কোটি টাকা মূল্যের 24টি গাড়ি বিক্রির জন্য প্রথম দফায় নিলামে তোলা হয়। এনবিআর-এর নির্দেশনা পাওয়ার পর এসব গাড়ি দ্বিতীয়বার নিলামে তোলা হবে। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম।
ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্প ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন গবেষণায় উঠে আসছে, রাজধানীতে কখনো 7 মাত্রার ভূমিকম্প হলে 40% ভবন ধসে যেতে পারে। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, ভবনের নির্মাণবিধি না মানা ও ঘনবসতিপূর্ণ হওয়ায় বড় ধরনের ঝুঁকির শঙ্কায় রাজধানী সহ দেশের বড় শহরগুলোর বাসিন্দারা। তবে ঝুঁকি এড়াতে শিগগিরই ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় হাতে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন তারা। সাজিদ আরাফাতের প্রতিবেদনে। ভূমিকম্পের এই ভয়াবহ দৃশ্য পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের। স্মরণকালের ভয়াবহ 7.7 মাত্রার কম্পনে গেল 28 মার্চ ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির বড় বড় অসংখ্য ভবন। নিহতের সংখ্যা ছাড়ায় 3000-এর বেশি। মিয়ানমারের সেদিনের ভূমিকম্পের আঁচ লেগেছিল বাংলাদেশেও। এর আগেও দেশে গেল কয়েক বছরে অনুভূত হয়েছে ছোট ছোট অসংখ্য ভূকম্পন। এতে শঙ্কা তৈরি হয়েছে বড় ভূমিকম্পের। সীমান্তে 3টি সক্রিয় টেকটোনিক প্লেট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে। এই অবস্থানের সাথে 100 বছরের তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব এলাকা। সিলেট রিজনের এখানে একটা পসিবিলিটি আছে, এখানে যেহেতু ডাউকি ফল্ট, এখানে একটা বড় ফল্ট আছে, তো ওই ফল্ট লাইনগুলোতে হলেই কি আপনার শহরে চলে আসবে, সেটা ঢাকা চলে আসবে, যে কোনো শহরে আসবে, চিটাগং শহরে আসবে। অবশ্যই ভূমিকম্প ঝুঁকি আছে আমাদের, কেননা আমরা যেহেতু খুবই নিয়ার টেকটোনিক প্লেট বাউন্ডারি কাছে আছি, আমাদের এখানে সেটা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণা বলছে, ডাউকি ফল্টের প্রভাবে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে সিলেট, ময়মনসিংহ, রাঙামাটি ও বান্দরবান জেলা। এর মধ্যে মাঝারি ঝুঁকিতে থাকা ঢাকা শহরের জন্য সবচেয়ে বিপজ্জনক ফাটল হিসেবে ধরা হচ্ছে মধুপুর। 118 কিলোমিটার এই ফাটল সর্বোচ্চ 7.9 মাত্রার ভূকম্পন সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। রাজুক পরিচালিত একটি গবেষণায় বলা হচ্ছে, ঢাকা শহরে অন্তত 7 মাত্রার ভূমিকম্প হলে ধ্বংস হয়ে যেতে পারে এই শহরের প্রায় 40% ভবন। এছাড়া মৃত্যু ঘটতে পারে 2 থেকে 3 লক্ষাধিক মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্পগুলো বড় একটি ভূমিকম্পের আগাম সংকেত হতে পারে। তবে বাস্তবিক অর্থে এটি ঠিক যে এই শহরের অবকাঠামো এত বড় ভূমিকম্প সহ্য করার উপযুক্ত নয়। নগরবিদরা বলছেন, ভৌগোলিক কারণে তো বটেই, অপরিকল্পিত নগরায়নও ভূমিকম্পে ভীতির অন্যতম কারণ। তাদের অভিযোগ, খাল বা জলাশয় ভরাট করে বিল্ডিং কোড না মেনেই রাজধানীতে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন। ভালনারেবিলিটি তখনই তৈরি হয় যখন অনিরাপদ ভবন বানানো হয় এবং কোনো ধরনের সেফটি মেজার্স থাকে না। সামগ্রিকভাবে পরিকল্পনার ব্যর্থতা এবং বিল্ডিংয়ের যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। রাজুকের নাকের ডগা এগুলো হয়েছে। রাজুকে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা সব দেখেও না দেখার ভান করেছে। ভূমিকম্প হলে কিন্তু সে প্ল্যানও শুনবে না, সে কোড মেনেছে কিনা শুনবে না, সে কিন্তু তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার পরিসংখ্যান বলছে, গেল 150 বছরে বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে 8 মাত্রা পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনটা ফের ঘটলে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের প্রায় 6 কোটি মানুষ। ঝুঁকিতে আছে পাকা, আধা পাকা ঘরবাড়ি থেকে সেতুসহ বিভিন্ন অবকাঠামো। সরকারের অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম তৈরি করতে হবে, স্কুল থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে ওভারকাম করতে হবে। আমি কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি বা আমি এই ক্ষয়ক্ষতি কমে আনতে পারি, এই নলেজটা যদি আমার থাকে এবং আমি আমার সাধারণের পিপলসের মধ্যে যদি আমি এটা ডিসমিনেট করতে পারি, তাহলে অনেকাংশে অনেক থেকে আমরা সেফ হতে পারি। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনা করে ঢাকার বিল্ডিং কোড আইনকে শক্তিশালী করা সহ দুর্যোগ মোকাবিলা ও সম্পদ রক্ষায় সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনার উপর জোর দেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে চলছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। নিষিদ্ধ জাল তৈরি ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরও জানাতে ভোলার মেঘনা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমতিয়াজ, আপনার থেকে জানতে চাই যে জাটকা রক্ষায় প্রশাসনের এখন পর্যন্ত নেওয়া উদ্যোগগুলো ঠিক কতটা ফলাফল দিচ্ছে, কি দেখছেন সেখানে সরজমিনে?
আমি রয়েছি ভোলার মেঘনা নদীর পাড়ে। এখানে আজ সকাল থেকে কিন্তু ভোলার যে মৎস্য বিভাগ রয়েছে, মৎস্য বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে গত 8 এপ্রিল থেকে আগামী 14 এপ্রিল পর্যন্ত যে এক সপ্তাহ, এই সপ্তাহব্যাপী কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর জলসীমায় কিন্তু এবং হাট বাজারে এই জাটকা সপ্তাহ পালন করছে মৎস্য বিভাগ। এই জাটকা সপ্তাহের অংশ হিসাবে কিন্তু ভোলার যতটি মাছঘাট রয়েছে, মাছঘাটগুলোতে জেলেপল্লীতে এবং হাট বাজারে কিন্তু জেলেদের সচেতনতা করা হচ্ছে, যাতে করে 10 সেন্টিমিটারের নিচে যে সকল ইলিশ মাছ রয়েছে, এই ইলিশ মাছ যাতে তারা না ধরে এবং ঝাটকা ধরা থেকে বিরত থাকে। যেহেতু এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। এই প্রতিপাদ্য বাস্তবায়নের জন্য কিন্তু মৎস্য বিভাগ তৎপর রয়েছে। আমি জেলার মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এবছর এই অভিযান, যেই যাত্রা সপ্তাহ সঠিকভাবে পালন করার জন্য কিন্তু ভোলার প্রতিটি হাট বাজার মাছঘাটে কিন্তু প্রামাণ্য চিত্র কিন্তু তারা প্রদর্শন করছে। এছাড়াও কিন্তু যে সকল অবৈধ জাল দিয়ে এই জাটকা ধরা হয়, এই অবৈধ জাল নির্মূলে কিন্তু যে সকল স্থানে জাল বিক্রি করা হয় এবং যেখানে জাল উৎপাদন করা হয়, এই স্থানগুলোতে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জালগুলো যাতে বন্ধ করা হয়, এর কার্যক্রম কিন্তু মৎস্য বিভাগ পরিচালনা করার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু গত 8 মার্চ কিন্তু ভোলার বরিশালে কিন্তু মৎস্য উপদেষ্টা এসেছেন এবং জেলেদের সাথে কথা বলে কিন্তু বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে এই সময়টাতে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী সহ যেই সকল এলাকাতে প্রায় দেশের 20টি জেলায় কিন্তু এই জাটকা সপ্তাহ পরিচালনা করা হচ্ছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রেখে, ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে এই অভয় আশ্রমে 190 কিলোমিটার এলাকা জুড়ে। 190 কিলোমিটার এলাকার বাহিরেও কিন্তু এই জাটকা সপ্তাহ পরিচালনার চিত্র কিন্তু আমরা জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে, 190 কিলোমিটার এলাকার বাইরেও কিন্তু এই অভিযান পরিচালিত হবে। তো সবশেষে বলা যায়, ভোলার দ্বীপ জেলা ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযান সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং আমার পিছনেই কিন্তু মৎস্য বিভাগের একটি টিম কিন্তু এই ভোলার মেঘনা নদীতে যাতে করে জেলেরা মাছ শিকার না করে, জাটকা শিকার না করে, এই বিরত রাখার জন্য তারা সচেতন করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনা নদীর পাড় থেকে সর্বোচ্চ তথ্য। অনেক ভোলার মেঘনা নদীর পাড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান, জানাচ্ছিলেন সবশেষ। সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হয়েছে। বন বিভাগ থেকে পাস নিয়ে সুন্দরবনে যাচ্ছেন মোয়ালরা। আর চলতি মৌসুমে সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জ থেকে 2500 কুইন্টাল মধু ও 750 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা এই মুহূর্তে 54 লাখ টাকা রাজস্ব আদায় করা হতে পারে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। হাসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। প্রতি বছর 1 এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু হয়। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মোয়ালদের দেওয়া হয় সুন্দরবনে প্রবেশের অনুমতি। তবে এবছর ঈদের কারণে আনুষ্ঠানিকতা হয়েছে 7 এপ্রিল। আগামী 2 মাস সুন্দরবনে মধু আহরণ করতে পারবেন মোয়ালরা। এজন্য সরকারকে দিতে হবে রাজস্ব। 1 কুইন্টাল মধুর জন্য 1600 এবং মোমের জন্য মোয়ালদের গুনতে হবে 2200 টাকা। মহাজনের থেকে ঋণ নিয়ে মধু আহরণের জন্য গেলেও মৌসুম শুরুর আগে অবৈধভাবে সুন্দরবন থেকে মধু চুরি হওয়ায় আশানুরূপ মধু না পাওয়ার শঙ্কায় তারা। কারখামারা বা এই মৎস্যমারা এরাই দিয়ে আমাদের মধুকটা সব কাটি ফেলাচ্ছে, না এতে আমরা মধু পাতাম ভালো। যদি এখানে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায়, সেটা গভর্নমেন্ট যদি চায়, তাহলে যেটা হবে এনারাও ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে এবং ভোক্তারাও আসলে যারা এটা গ্রহণ করেন তারাও স্বল্প মূল্যে এটা রিসিভ করতে পারবে। সুন্দরবনের সবচেয়ে ভালো মধু হয় খলিশা ফুল থেকে। এছাড়া বাইন, গরান, কেওড়া ও মিশ্র ফুলের মধু পাওয়া যায়। তবে পশ্চিম সুন্দরবনের অধিকাংশ এলাকায় অভয়ারণ্য হওয়ায় বিশাল সুন্দরবনের অল্প এলাকায় মধু আহরণ করার অনুমতি দেওয়া হয়। এতে পর্যাপ্ত মধু না পাওয়ায় পরিবারের ভরণ পোষণ চালানো কঠিন হয় মোয়ালদের। বাইকে যদি বিক্রি হয় 1000 টাকা, তা মাজন দেয় 800 টাকা। এই মধুটা যদি সরকার নিয়ে যদি আমাদের ন্যায্য মূল্য দাম দিত, তা আমরা একটু বাচ্চা কাচ্চা খাই পুরি বাঁচতে পারতাম। সুন্দরবনে ডাকাতির জন্য ঝামেলা হচ্ছে, কাঠে প্রচুর একটা খরচ হচ্ছে, উপরন্ত সরকারিভাবে পারমিটেরও রিউনি বেশি। এই ক্ষেত্রে আমরা খুব একটু দুশ্চিন্তায় আছি। বন বিভাগ বলছে, অভয়ারণ্য এলাকায় বনজীবী প্রবেশের অনুমতি দেওয়া হলে হরিণ শিকার সহ নানা অপরাধের শঙ্কা রয়েছে। যে সমস্ত এলাকায় আমাদের মাওয়ালরা মধু আহরণ করতে যাবে,
ওই সমস্ত স্থানে যে সমস্ত ক্যাম্প এবং স্টেশন আছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন বলেন, আমাদের প্রশাসন যেটা আছে, আমাদের ইওনো মহোদয় আছেন, ওনাদেরকে সহযোগিতায় আমরা তাদেরকে সতর্ক করেছি যাতে তাদের মধু আহরণ করতে কোনো সমস্যা না হয়। উপজেলা প্রশাসন বলছে সুন্দরবনের মধুর সুনাম রক্ষায় এই অঞ্চলে সরকারিভাবে মধু সংগ্রহ, ল্যাবে পরীক্ষা ও বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই এলাকায় মধু প্রসেসিংয়ের যদি কোনো টেস্টিং ল্যাব করা হয় তাহলে এই টেস্টিং ল্যাবের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড বজায় থাকবে যে এটা খলিশা ফুলের, সুন্দরবনের খলিশা ফুলের মধু, এবং যারা ভোক্তা তারাও কিন্তু প্রমাণিতভাবে এটা নিতে পারবে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে চলতি মৌসুমে 1500 কুইন্টাল মধু ও 400 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে, যা থেকে রাজস্ব আয়ের সম্ভাবনা 32 লাখ টাকা। এছাড়া খুলনা রেঞ্জে 1000 কুইন্টাল মধু ও 350 কুইন্টাল মোম থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা 22 লাখ টাকা ধরা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে গহীন সুন্দরবন থেকে সংগ্রহ করে আনা মধুর ন্যায্য মূল্য পান না মৌয়ালরা। তাদের দাবি, সরকারি বেসরকারি উদ্যোগে মধু সংগ্রহ করে বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হলে ভোক্তারা যেমন স্বল্প মূল্যে মধু কিনতে পারবেন, তেমনি তারাও মধুর ন্যায্য মূল্য পাবেন। আহসান রাজীব, এখন সুন্দরবন, সাতক্ষীরা। শুধু কোরবানি ঈদে নয়, ঈদুল ফিতরের পরেও লবণযুক্ত চামড়ার সরবরাহ বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে। এই ঈদে তুলনামূলক কম চামড়া সরবরাহ হওয়ায় গুণগত মান ভালো থাকে, ফলে ন্যায্য দাম পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। এবারের ঈদুল ফিতরে 70,000 পিস গরু এবং 25 থেকে 30,000 পিস খাসি সহ অন্যান্য চামড়ার সংগ্রহের লক্ষ্য ব্যবসায়ীদের। জাহেদুল ইসলাম সুমনের ছবি ও মাহবুব হোসেনের তথ্যে প্রতিবেদন। ট্রাক ভর্তি করে কিংবা ছোট ছোট যানবাহনে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে। চামড়া আসার পর সেগুলো আনলোড করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। মূলত কোরবানি ঈদের ট্যানারি মালিকরা বছরের চাহিদার বেশিরভাগ চামড়া সংগ্রহ করে থাকেন, কিন্তু গেল কয়েক বছর ধরে রমজানের ঈদের পর গ্রামগঞ্জে গড়ে ওঠা মাংস সমিতি থেকে নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে চামড়ার সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, কোরবানি ঈদে শতভাগ চামড়া সংগ্রহ হলেও ঈদুল ফিতরের অন্তত 25 থেকে 30% চামড়া সংগ্রহ হচ্ছে। এছাড়া উৎকৃষ্ট মানের চামড়া সরবরাহের পাশাপাশি দামও ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এখন চামড়ার দামও ভালো, চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছে গৃহস্থরা, যে 1500, 1600, 1700, 1800 পর্যন্ত চামড়ার দাম গেছে। কোরবানি ঈদে 100% হয়, আর রোজার ঈদে 30%। কুরবানির সঙ্গে তো আপনার রোজা ঈদটা মিলে না, তারপরে এবার মনে করি যে কুরবানিতে কোনো অংশে কিন্তু আমাদের চামড়া আমদানি কম নাই। কারণ কুরবানিতে আপনার সব রকম জিনিস জবাই হয়, কিন্তু এটাতে বাছাই গরুগুলো জবাই হয় বেশি, এই কারণে চামড়ার দামটা একটু ভালো যায় এবং চামড়ার মানও অনেক ভালো হয়। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল সহ অন্তত 21 জেলার কাঁচা ও লবণযুক্ত চামড়া আসে নাটোরের চকবৈদ্যনাথের চামড়ার আড়তে। ইতিমধ্যে নাটোরে এসে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া সংগ্রহ করতে শুরু করেছেন। এবারে 60 থেকে 70,000 পিস গরু এবং 25 থেকে 30,000 পিস খাসি সহ অন্যান্য পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ব্যবসায়ীদের। তো ঈদুল ফিতর উপলক্ষে যা আমদানিগুলো হচ্ছে আমাদের এখানে, মোটামুটি আমাদের টার্গেট 60 থেকে 70,000 পিস গরুর চামড়া এবং 30 থেকে 40,000 পিস খাসির চামড়া আমদানি হবে। দেশের উৎপাদিত চামড়াজাত পণ্যের অন্তত 40% রপ্তানি হয় চীনের বাজারে। এছাড়া 10% যায় স্থানীয় লেদার শিল্পে। বাকিটা যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর কারণে দেশের চামড়া শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কায় ট্যানারি মালিকরা। এতে আগামী কোরবানি ঈদের প্রভাব পড়ার পাশাপাশি বাধাগ্রস্ত হতে পারে চামড়া রপ্তানি খাত। আমাদের কিন্তু আমেরিকা বেজ ব্যবসা, আমরা হয়তো বা চায়নাতে ব্যবসা করি, চায়না কিন্তু আমেরিকাতে ব্যবসা করে, আমরা ইউরোপে ব্যবসা করি, ইউরোপ কিন্তু আমেরিকাতে ব্যবসা করে। এখন আমেরিকা যেভাবে অ্যাভারেজে সবার উপরে যে তাদের যে ট্যাক্স যেটা বৃদ্ধি করা হয়েছে, সেটা আমরা খুবই চিন্তিত। এই অবস্থা যদি চলতে থাকে হয়তো বা আগামী কোরবানিটার এফেক্ট পড়তে পারে। গেল কোরবানিতে নাটোরের ব্যবসায়ীরা 6.5 লাখ পিস গরুর চামড়া ও 4 থেকে 5 লাখ পিস খাসি সহ অন্যান্য চামড়া সংগ্রহ করেছিলেন। এখন নাটোর। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে নোয়াখালী পৌর এলাকার ড্রেনগুলোতে পানির প্রবাহ বন্ধ হয়ে আছে। কর্তৃপক্ষের গাফিলতিতে প্রতিনিয়তই খেসারত দিতে হচ্ছে পৌর বাসিন্দাদের।
সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাসাবাড়ি অফিস আদালত হয়ে পড়ে পানিবন্দী। যদিও বরাবরের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্বাস দিয়েছে প্রশাসন। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদনে। বছর জুড়ে নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুরে জলাবদ্ধতা। বাড়ির বাসিন্দারা বলছেন, পৌরসভার ড্রেনের পানি তাদের বাড়ির উঠোনে জমে থাকে মাসের পর মাস। পচা পানির উৎকট গন্ধে ভোগান্তি পৌঁছে চরমে। টাউন অঞ্চলে কিন্তু এমন পরিবেশ কোথাও কিন্তু নাই, কিন্তু এগুলো নোটিস করার কিন্তু কেউই নেই আমাদের। যত বিল্ডিং এর বালি আছে সবকিছু হচ্ছে 10 ফুট ড্রেনের উপরে রাখে, তো ড্রেনের ওই যে বালিগুলো যখন ড্রেনের ভিতরে ঢুকে ড্রেনটা পুরোটাই ভরাট হয়ে যায়। আবর্জনা খুবই গন্ধ, আমরা ঘরে বাড়ি থাকতে পারতেছি না। আর ড্রেন সব পুরি ময়লা আসি একবারে আটকে যায়। নোয়াখালী পৌর এলাকার বেশিরভাগ স্থানে একই চিত্র। খালগুলো বেদখলে, ময়লা জমে ড্রেনগুলোতে বছরের পুরো সময়ই পানি চলাচল বন্ধ থাকে। কোথাও কোথাও ড্রেনের উপর মাটি জমে জন্মেছে আগাছাও। 2024 সালের ভয়াবহ বন্যায় নোয়াখালীবাসীকে বন্যা পরবর্তী জলাবদ্ধতায় ভুগতে হয়েছে 3 মাসের বেশি। এজন্য খাল ও ড্রেনগুলো রক্ষণাবেক্ষণের অভাবকে দুষছেন পৌরবাসী। নোয়াখালী অঞ্চলের মানুষ গতবার যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে একই অবস্থায় এখনও বিরাজমান আছে। যদি একই রকম বৃষ্টিপাত হয় তাহলে আমরা ধারণা করছি যে নোয়াখালীর ক্ষতি গতবারের চাইতে এর অনেক বেশি হবে। সরকারের যেই প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো যেন তারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে এবং এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যেন সকলের সহযোগিতা নেয়, আমরা সেটাই কাম্য করছি। স্থানীয়দের দাবি, বর্ষা এলে পৌর কর্তৃপক্ষ লোক দেখানো পরিচ্ছন্নতার অভিযানে নামে, অথচ বাকিটা সময় এ নিয়ে কোনো কার্যক্রমই চোখে পড়ে না। পৌর এলাকার ড্রেনগুলো পরিষ্কার ও পারস্পরিক সংযোগ স্থাপন জরুরি হয়ে পড়েছে, নইলে বর্ষায় ফের ভোগান্তি হবে বলে শঙ্কা স্থানীয়দের। এর আগেও আমাদের বন্যাতে সকল জায়গাতেও 2-1 দিনের মধ্যে পানি নেমে গেল, এই ড্রেনের ময়লার কারণে আমাদের পানিগুলো নামতে পারে নাই। আশা করব যে এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করিয়া পুরা নোয়াখালীতে টাউনের মধ্যে একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে। নোয়াখালীর জলাবদ্ধতার বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কমিটি করে দেয়া হয়েছে, যার প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। জলাবদ্ধতার জন্য আমরা ইতিপূর্বেই একটি কমিটি গঠন করেছিলাম, সে কমিটি কাজ করছে উপজেলা ভিত্তিক যে ড্রেন ব্যবস্থাপনা, সেখানেও আমরা সংশ্লিষ্ট যে স্থানীয় সরকার তাদেরকেও নির্দেশনা দিয়েছি, তারা যেন অতি সত্বর এই আগাম বর্ষা আসার পূর্বেই তারা একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করে। 1876 সালে প্রতিষ্ঠিত 17.11 বর্গ কিলোমিটার আয়তনের ক শ্রেণীর নোয়াখালী পৌরসভায় 13.16 কিলোমিটার সেকেন্ডারি ড্রেন, 32.86 কিলোমিটার টারশিয়ারি ড্রেন ও 17 কিলোমিটার খাল রয়েছে, যার বেশিরভাগই অবৈধ দখল আর পরিচর্যার অভাবে পানি চলাচল বন্ধ রয়েছে। এখন নোয়াখালী। শেরপুরের নালিতাবাড়িতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে F1 বুড়ো হাইব্রিড জাতের ধানের আবাদ। চলতি বছর 750 একর জমিতে ফলন হতে পারে 700 টন ধান। এতে একদিকে যেমন লাভবান হবে কৃষক, অন্যদিকে কর্মসংস্থান হবে কৃষি শ্রমিকদের। জাহেদুল খান সৌরভের প্রতিবেদন। কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলি নালিতাবাড়ি উপজেলায় 33 একর জমিতে চাষ করেছেন চীনা জাতের F1 বুড়ো হাইব্রিড ধান। তার আশা, খরচ বাদ দিয়ে একর প্রতি লাভ হবে 35 থেকে 40 হাজার টাকা। 2024 সালে শেরপুরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে হাইব্রিড বীজ ধানের উৎপাদন শুরু হয়। বাম্পার ফলন হয় চলতি বছর এই ধান চাষে এগিয়ে এসেছে লালতীর, সিনজেন্টা, ইস্পাহানি, মদিনা সিটের মতো নামকরা প্রতিষ্ঠান। কৃষি অফিসের সহযোগিতায় এই ধান উৎপাদন বাড়ানো গেলে রপ্তানিও সম্ভব বলে মনে করেন কৃষিবিদ তুলিপ। আপাতত মাঠের যে অবস্থান, এই অবস্থানে ধানের যে লক্ষণ, আমরা আশা করছি একটা ভালো ফলন হবে। আর যদি ফলন ভালো হয় তাহলে এই ফলনের মাধ্যমে এবং এই বীজের মাধ্যমে আমাদের শেরপুর জেলা তথা সারা বাংলাদেশে বীজের চাহিদা মেটানো সম্ভব হবে। এই ধানের ফলন একরে 110 থেকে 120 পন পর্যন্ত হয়। এছাড়া রোগবালাই কম হয়, খরচও তুলনামূলকভাবে কম। প্রতি বছর উৎপাদন মৌসুমে প্রতিদিন এখানে কাজ করেন অনেক কৃষি শ্রমিক, ফলে গ্রামে বাড়ছে কর্মসংস্থান। বিরাট দাম হয়েছে, বেশি রকম টান বাজা করছি, আমরা থেকে ডাবল বেশি দাম হয়েছে। আগামীতে এই হাইব্রিড ধান বীজ আমরা চাষ করব, এটাই আমাদের আশা। হাইব্রিড ধান চাষ ভালো হয়, আরও অনেক লোক, গ্রামের অনেক লোক এই স্থায়ীভাবে এখানে কাজ করতে সুযোগ সুবিধা পাবে।
কৃষি কর্মকর্তা জানান, জেলায় F1 হাইব্রিড ধান উৎপাদন কৃষিতে নতুন সম্ভাবনা। তাই স্থানীয় কৃষক ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বীজ ধান উৎপাদনে ন্যায্য মূল্যে রাসায়নিক সার ও সেচ সুবিধা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আমাদের শেরপুর জেলার হাইব্রিড ধানের বীজ উৎপাদনের বীজের চাহিদা মিটিয়ে এই জেলার বাহিরেও এই ধান বীজ সরবরাহ করা যাবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করেছি, তারা যেন ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে পারে এবং শ্রমিক থেকে শুরু করে যাবতীয় তাদের যা যা উপকরণ প্রয়োজন পড়ে আমরা সব সার্বিকভাবে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। 2002 সালে ময়মনসিংহের মুক্তাগাছায় হাইব্রিড ধানের যাত্রা শুরু হলেও এখন তার সুফল পাচ্ছে শেরপুর সহ আশপাশের জেলা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 124 জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। গেল একদিনে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 150 জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতদের খোঁজে তল্লাশি অভিযান এখন পর্যন্ত অব্যাহত রাখা হয়েছে। তবে যত সময় যাচ্ছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা ততই কমে যাচ্ছে। আরও একদিন উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জরুরি অপারেশন সেন্টারের প্রধান। রাজধানী সান্তো ডোমিঙ্গোতে স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে কনসার্ট চলাকালে ধসে পড়ে জেট সেট নাইট ক্লাবের ছাদ। এবার খেলার খবর। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার খবর কিন্তু পুরনো, কিন্তু এইবার জানা গেল টিম অফিসিয়াল থেকে শুরু করে টিম বয়রা পর্যন্ত পাননি পাওনা অর্থ। ঈদের আগে টিম বয়রা তাদের বেতনের জন্য ধর্ণা দিলেও মন গলাতে পারেননি ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধারের। গুঞ্জন আছে দুর্বার রাজশাহীর পারিশ্রমিক নিয়ে 9-6-এর কারণে আন্তর্জাতিক ক্রিকেটের সংগঠন ফিকার প্রশ্নের মুখোমুখিতে পড়তে হয়েছে খোদ বিসিবি সভাপতিকেও। রেদওয়ান শাওন জানাবেন বাকিটা। ছন্ন ছাড়া বিপিএল-এর 11তম আসর আর দুর্বার রাজশাহী সহ টুর্নামেন্টটির বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির অর্থ কেলেঙ্কারি দেশের ঘরোয়া ক্রিকেটের গায়ে এঁকেছে কলঙ্কের দাগ। তবে সবকিছু অতিক্রম করে দুর্বার রাজশাহী যেন ছাড়িয়ে গেছে কেলেঙ্কারির সকল সীমা। টুর্নামেন্টের মাঝপথেই প্লেয়ার পেমেন্ট নিয়ে সামনে এসেছিল রাজশাহীর মালিক শফিক রহমানের নানা অনিয়ম। বারবার তাগাদা দিলেও ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে এক প্রকার চাপের মুখেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন ভ্যালেন্টাইন গ্রুপের কর্ণধার। পরে সেখানেও ব্যর্থ হয়ে 10 মার্চের মধ্যে সব পাওনা বুঝিয়ে দিতে ক্রীড়া উপদেষ্টা বরাবর নতুন করে আবেদন পাঠান শফিক রহমান। টুর্নামেন্টের আগে এক একজন টিম বয়ের সাথে 1.5 থেকে 2 লাখ টাকার চুক্তি করে দুর্বার রাজশাহী। সেখানে অনেক জোরাজুরির পরও এখন পর্যন্ত হাতে পেয়েছেন নামে মাত্র কয়েক হাজার টাকা। দেশের মানুষ যখন পরিবার নিয়ে ঈদ আনন্দে মেতেছে, তখন পরিবার নিয়ে স্বস্তিতে ঈদ পালন করতে চাঁদ রাত পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির দুয়ারে দুয়ারে কড়া নেড়েছেন তারা। কিছু টাকা দিয়েও যদি বলতো তোমরা এটা দিয়ে ঈদ করো, বাদ বাকি পরে ঈদের পরে আবার দিচ্ছি, তাও মনে হয় সব ছেলেগুলোর মনটা একটু শান্তিতে থাকতো। চাঁদ রাত্রির দিনও SMS করছে যে ভাই একটু দেখেন না, ঈদ ছিল, যদি কিছু হেল্প করতে পারতেন আমাদের ওই টাকাই থেকে, তাহলে আমাদের জন্য ভালো হতো। বাট কোনো রেসপন্সই আসেনি কারো। টুর্নামেন্টের 2 মাস পেরুলেও এখনো এসব মানুষ স্বপ্ন দেখেন দ্রুতই বুঝে পাবেন পরিশ্রমের পাওনা টাকা। আর এই যাত্রায় তাদের স্বপ্ন সারথি ফ্র্যাঞ্চাইজিটির অপারেশনস ম্যানেজার জায়েদ আহমেদ, যিনি নিজেই নাকি এখনো পাননি কোনো কানাকড়ি। সরকারকে দেয়া নতুন প্রতিশ্রুতি ভঙ্গের পর এক প্রকার গা ঢাকা দিয়েছেন শফিক। আর রাত বিরাতে শফিকের খোঁজ করেছেন জায়েদ। আমি 1 টাকা পাইনি, কেউ প্রমাণ করে দেখা যে আমি 1 টাকা পাইছি। বিদেশি ভাই আমি থাকা অবস্থায় 25% পাইছে। তারপরে ইস্যু এটা পুরোটাই শফিক সাহেবের না। আমি তাকে যখনই জিজ্ঞেস করি বলে ফরেন প্ল্যান নিয়ে তোমার কথা বলার দরকার নাই, এগুলা নিয়ে আমি দেখতেছি। নীতিগত জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমি এখন ওনার পিছিয়ে করি। সবাই সবার বাসায় যাই, ঘুমে আমি 9টা-10টা পর্যন্ত ওনারে খুঁজে বেড়াইছি মাঝখানে। পরে যখন যোগাযোগ শুরু হয়েছে, এখন উনি বলছে যে আমি লজ্জায় তোমার সাথে যোগাযোগ করি নাই। শুধু টিম বয় নয়, বিপিএলে রাজশাহীর হয়ে খেলতে আসা কোনো বিদেশি ক্রিকেটারই এখন পর্যন্ত বুঝে পায়নি নিজেদের চুক্তির 40% অর্থ। গুঞ্জন আছে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বোর্ড সভাপতি ফারুক আহমেদকে প্রশ্ন করা হয়েছে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও। এবারের বিপিএল সত্যি যেন বিশ্বজুড়ে তৈরি করেছে নতুন কলঙ্ক। এখন পরের মৌসুমে বিপিএল খেলতে বিদেশি ক্রিকেটাররা আসেন কিনা
এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন ঢাকা। নারী বিশ্বকাপ বাছাই পর্বে বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগ্রেসরা। জয় দিয়েই টুর্নামেন্ট শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন স্পিনার নাহিদা। ম্যাচ বাই ম্যাচ জিতে সামনে এগোতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। যদিও পাকিস্তানের কন্ডিশন বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। আলহামদুলিল্লাহ আমরা এখানে আসার পর 2টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুবই ভালো করেছে, সাথে বোলাররাও খুব ভালো করেছে। আগামীকাল থেকে আমাদের মেন ম্যাচ শুরু, বাছাই পর্বের প্রথম ম্যাচ আগামীকাল। আশা করছি আমরা খুব ভালোটা স্টার্ট দিব। আমাদের মেন ম্যাচ থেকে আমাদের ফোকাস থাকবে যেন ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারি। আর এখানে যে উইকেটটা খুবই চ্যালেঞ্জিং বোলারদের জন্য। আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। এই চ্যালেঞ্জটা নিতে পারলে আমাদের বোলারদের জন্য খুবই ভালো হবে। আশা করছি যে আমাদের একটা ম্যাচ হবে এবং আপনারা সবাই দোয়া করুন আমরা যেন ভালোভাবে খেলে এবং চ্যাম্পিয়ন হয়ে এখান থেকে যেতে পারি। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। চীন বাদে বিশ্বজুড়ে উচ্চ শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। আহ্বানে সাড়া দেয় ডক্টর ইউনূসের ধন্যবাদ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। অংশ নিচ্ছে 19,28,000। এবার কমেছে প্রায় 1 লাখ শিক্ষার্থী। 7 মাত্রার ভূমিকম্পে রাজধানীর 40% ভবন ধসে পড়ার শঙ্কা। নির্মাণ বিধি না মানায় ঝুঁকিতে বড় শহরগুলো। বিল্ডিং এর যে কোড সেটা না মানার প্রবণতার কারণেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা আমাদের যে বড় শহরগুলো আছে, শহরগুলোর কিন্তু একটা বড় ঝুঁকি আছে। এবং সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি নিলামে নিয়ে সংকট। নীতিমালা সংশোধন না হলে রাজস্ব হারানোর শঙ্কা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।